আমি আমার মনে আছে যে অলমোস্ট 2 মাসের জন্য আমি বাসা থেকে বের হতে চাইতাম না, বিকজ আই ওয়াজ সো এম্বারাসড টু সময় কিভাবে অ্যাফোর্ড করবো। আমি তো চিন্তাও করতে পারি না জীবনে এত টাকা থেকে যত টাকা আমার এখানে দিতে হবে। জিপিএ 3.115। হাই এভরিওয়ান। হাই এভরিওয়ান, আজকে একটা অসাধারণ গেস্টের সাথে আসছি আমরা। অসাধারণ, হ্যাঁ। নাম হচ্ছে ফারদিনা হাবিব। ফারদিনা আপু হচ্ছে বাংলাদেশে এনএসইউতে পড়েছিল, ওখান থেকে বিবিএ কমপ্লিট করে ওয়ার্ল্ডের একটা টপ ইউনিভার্সিটি এমআইটির প্রেস্টিজিয়াস স্লোনের এমবিএ প্রোগ্রামে চান্স পেয়েছে। এই ভিডিওটা তাদের জন্য যারা বাংলাদেশে পড়াশোনা করে বা যে কোনো জায়গায় পড়াশোনা করে ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটিতে এমবিএতে চান্স পেতে চায়। এটা যায় আসে না তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, হয়তো বা তার বিবিএর ছাত্রছাত্রী ছিল, তারা হয়তো বা সায়েন্সের ছাত্রছাত্রী ছিল, কিন্তু তারা যদি জানতে চায় কীভাবে এরকম একটা টপ এমবিএ প্রোগ্রামে চান্স পেতে হয়, এটা তাদের জন্য। ফর দ্য অডিয়েন্স ওয়াচিং, অনেক ইংরেজিতে কথা বলবো, অ্যাপোলজিস, কারণ 24/7 এখানে ইংরেজিতেই কথা বলা লাগে। হঠাৎ করে একটা ভিডিওর জন্য বাংলায় সুইচ করা ডিফিকাল্ট, সো আগেই দুঃখিত জানিয়ে দিচ্ছি। আচ্ছা আপু, লেটস জাম্প রাইট ইন। একটা টপ এমবিএ অ্যাডমিশন প্রোগ্রামে ক্যান ইউ লুক এট দ্য ক্যামেরা এন্ড সে যে কি কম্পোনেন্টস থাকে? আচ্ছা, সো বেশ কিছু জিনিস ম্যাটার করে। ফার্স্ট অফ অল, GMAT স্কোর আই উড সে ক্যারিজ আ লট অফ ওয়েট। হ্যাঁ, GMAT স্কোরটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকাডেমিক্সও ম্যাটার করবে, কিন্তু I would say GMAT বেশি ম্যাটার করে, বিকজ অনেকে হয়তো মনে করে যে জিপি অনেক হাই না হলে দে আর নট গোয়িং টু গেট ইন। এটা ট্রু না। আমার নিজের জিপি এক্সেপশনালি হাই না। সো ফর ইনস্ট্যান্স, সবাই তো জিপিএ শেয়ার করতে চায় না, বাট যেমন আমার একটা খুবই ক্লোজ ফ্রেন্ডের জিপিএ 3.115 ফ্রম হোয়াট আই নো, অ্যান্ড শি ইজ স্টিল হিয়ার। ও GMAT স্কোর দিয়ে মেড আপ ফর ইট। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা স্কুল খুবই হোলিস্টিক একটা অ্যাপ্রোচ নেয়। দে ওয়ান্ট টু লুক এট দ্য এন্টায়ার প্রোফাইল। অনেক কিছু ম্যাটার করে। সো এমন না যে একটা এরিয়াতে ল্যাকিং থাকলে দ্যাটস আ ডিল ব্রেকার, সেটা না। আচ্ছা, একটা এরিয়া ভালো করে হয়তো আরেকটা কিছুর জন্য কম্পেনসেট করা সম্ভব। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্যারিয়ার দেখবে, ইউর প্রফেশনাল এক্সপিরিয়েন্স অবভিয়াসলি প্লেজ আ বিগ রোল। লিডারশিপ এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে। আচ্ছা। And at the same time, they look for examples যেখানে maybe you were in a position to at some point হয়তো status quo challenge করতে পেরেছিলাম কিনা আমরা কোনো একটা পয়েন্টে, এটা খুবই ম্যাটার করে। ইনোভেশন অর অ্যাবসলিউটলি। আর ডিআইও আস্তে আস্তে খুব ইম্পর্টেন্ট হচ্ছে, অনেকদিন খুব ইম্পর্টেন্ট ছিল। ডিআইও কি, ক্যান ইউ এক্সপ্লেইন ফর দ্য অডিয়েন্স? সো ডিআই ইজ বেসিক্যালি ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুসিভিটি, ভেরি সিম্পলি পুট। যে আমরা অনেকে হয়তো প্রিভিলেজ থেকে আসি লাইফে, অনেকে হয়তো অনেক বেশি চ্যালেঞ্জেস ফেস করিনি, কিন্তু যারা আমাদের মতো হয়তো অতটা ফর্চুনেট না, তাদেরকে ওয়েলকাম করতে বা ইনক্লুডেড ফিল করতে আমরা কি করি? ইফ ইউ হ্যাভ এভার গন আউট অফ আওয়ার ওয়ে, তাদেরকে ওয়েলকাম করতে। সো সেটা ডিসেবিলিটি নিয়ে হতে পারে, অনেক কিছু হতে পারে। হয়তো খুবই ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে সে। বাংলাদেশের কেসে যদি বলি, ইভেন বিং আ ওমেন হয়তো অনেক সময় চ্যালেঞ্জিং, right? Depending on কে কোথা থেকে আসছে। So অনেক কিছু দেখে, শুধু academics না, professional experience, leadership experience, GMAT score, extracurriculars, community involvement, সব কিছু দেখে they will do their mind যে is this somebody যার classmate হয়ে I would feel good? Is this somebody যার সাথে আমি hang out করতে যাবো? Is this somebody যার থেকে আমি শিখতে পারবো? আচ্ছা, right? So that is how খুবই beautifully they put a group of people together. So what I'm getting হচ্ছে যে তারা সবকিছু দেখবে এবং সবকিছুই ভালো হলে ভালো, কিন্তু যদি কোনো একটা খারাপ হয়ে যায় এটা মানে না সুযোগ শেষ, তার অন্য কিছু ভালো হলে ওটা কভার আপ হয়ে যায়। এক্স্যাক্টলি। হয়তো প্রোফাইলের কোনো একটি বিষয় আছে যেটা এতই স্ট্রং যে নাথিং এলস ম্যাটার্স, যে খুবই ইউনিক একটা লাইফ এক্সপেরিয়েন্স, যে এর থেকে আমি এত কিছু শিখতে পারবো যে তাকে অ্যাবসলিউটলি উই উড ওয়ান্ট দ্যাট পারসন টু বি পার্ট অফ দ্য ক্লাস। আচ্ছা, রাইট? সো হয়তো প্রফেশনালি সেরকম এক্সপেরিয়েন্স হয়নি তার, বা হয়তো GMAT স্কোর খুব একটা ভালো না, but that's okay. This person brings this unique perspective here, so it'd be a privilege to have them here. Let's talk about তোমার GMAT score. What was your GMAT score? GMAT এর preparation কেমন ছিল? So আমার GMAT score was 730. Damn. মক্সে it's okay. মক্সে আর একটু ভালো হচ্ছিল। এক্সামের দিন আমি একটা ছোটখাটো ব্লান্ডার করি, বাট এনিওয়েজ প্রিপারেশনের ব্যাপারে যেটা বলবো, সো GMATটা ফার্স্টে ফ্যামিলিয়ার হওয়ার আগে একটু ভয় লাগতে পারে দেখে, কিন্তু ওয়ান্স ইউ গেট একটু ফ্যামিলিয়ার কোয়েশ্চেনগুলোর সাথে বা কী ধরনের টপিক আসবে, ইটস রিয়েলি ফান। মানে আমার জন্য ইট ওয়াজ অলমোস্ট একটু অ্যাডিকটিভ, আই রিমেম্বার। সো প্রথমে আমি যেটা করি, আমি তো তখনও ফুল টাইম চাকরি করছিলাম। আচ্ছা। সো আমি কাজের পরে রাতে এসে পড়তাম বাসায়, অ্যান্ড আই নোটিস যে আমার কোনো প্রগ্রেস হচ্ছিল না। অ্যান্ড দেন আই ওয়াজ লাইক, ইউ নো হোয়াট, আই রিয়েলি ওয়ান্ট দিস। আমি আমার
freshest, most active, best part of my day and mind and brain, আমি জিম্যাটকে দিব। আচ্ছা, So তো তারপর আমি সকালে যেটা শুরু করি, yes, I started waking up at 4 a.m. ও And ভাই, যে হাসল গ্রাইন্ড ভিডিও থাকে না এই যে, So, আমি 4টে ওঠা শুরু করি and 5টার মধ্যে I'd have my breakfast, I'd work out, I'd shower, and then 5টার সময় পড়তে বসতাম। 5টা থেকে 7টা I would study before anybody else, woke up. কোনো অফিসের কল আসবে না, ইমেলস আসবে না, একদম uninterrupted আচ্ছা। পড়াশোনা করতে পারবো। So ভাবে শুরু করি, and then once I got the hang of it, because GMAT's, I really enjoyed the experience, right? It was really fun. কারণ it's really like a game. You play the exam plays you. যত questions correct করবা, questions hard হতে থাকে. And I love that challenge. So তারপরে it got to a point where like I used to look forward to it. যে সকালে উঠে আমি এখন জিম্যাট করব। And so ওভাবে আস্তে আস্তে improvement হলো, and I remember I was almost sad the day my exam, I took it and the score was like, actually this is good enough, এটা দিয়ে হয়ে যাবে। I was almost sad, এখন আমি what do I do with my life? এখন আমি কি করব? আমার দেখা মতে জিম্যাট তো 800-তে, তাই না? সো আমার দেখা মতে যারা যারা টপ স্কুলে চান্স পেয়েছে বেশিরভাগই 700-এর উপর স্কোর থাকে, বাট এরকম আছে যে এতটা এক্সট্রাঅর্ডিনারি কোম্পানি ফাউন্ড করেছে বা অন্যদিকে খুবই ভালো ওয়ার্ক এক্সপেরিয়েন্স যে তারা ওইটার নিচে স্কোর নিয়ে চান্স পেয়েছে। মানে দেয়ার ইজ অলওয়েজ আ চান্স কোনো কিছুতে খারাপ হলে অন্য সাইড থেকে কভার আপ করার। অ্যাবসলিউটলি। আমার ক্লাসমেটস আছে 680 690 এসছে, হয়তো এর কম স্কোরের ক্যান্ডিডেটসও আছে, আমি হয়তো জানি না। অ্যান্ড অনেস্টলি একটা পয়েন্টের পর like 720 পরে কিন্তু it doesn't matter anymore. আচ্ছা, like there's no difference between I guess a 720 and 740 760 তেমন একটা ম্যাটার করে না, at least that's what I've been told. জিম্যাটের জন্য, কারণ বাংলাদেশের সাধারণত যারা যারা পড়াশোনা করে ন্যাশনাল কারিকুলামে দেখেছি তাদের ম্যাথ নিয়ে খুব একটা সমস্যা হয় না, বেশিরভাগ অ্যাডমিশন এক্সামস এসএটি জিআরই জিম্যাট ইংলিশের সমস্যা, ওখানে ভোকাবুলারি নাকি একটা বিশাল বড় অংশ। সো ভোকাবুলারিতে তোমার কতটা কষ্ট হয়েছিল এবং কিভাবে নিজেকে ইমপ্রুভ করেছিল? So GMAT-এর vocabulary একটু tough. I remember especially sentence correction-এ, যেটা I thought আমার কঠিন লাগা উচিত না, এত বই পড়ি সহজ লাগা উচিত, বাট করতে যে অ্যাকচুয়ালি দেখি যে না, অনেক ছোট ছোট জিনিস হয়তো আমি জানতাম না জিম্যাট করতে, যেগুলো I learned বইগুলো থেকে প্র্যাকটিস করতাম, অ্যান্ড it was very important যে every time ভুল হওয়ার পরে গোয়িং ব্যাক টু দ্য কোয়েশ্চেন অ্যান্ড চেকিং ভুলটা কোথায় হলো অ্যান্ড কেন হলো, অ্যান্ড দেন ওই টাইপের কোয়েশ্চেন বারবার প্র্যাকটিস করা until you start getting them all right. আমার এসএটি প্র্যাকটিস বা যে কোনো পরীক্ষার প্র্যাকটিসের সময় এই পুরা কোথা থেকে ওয়ার্ড লিস্ট পাবো ওইসবের জন্য অনেক কষ্ট হয়েছে, কিভাবে শিখবো। এই জন্য আমরা একটা প্রোডাক্ট বানিয়েছি, দিস ইজ দ্য প্রোডাক্ট প্রমোশন, নাম হচ্ছে vocabpractice.com। কমেন্টস এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। vocabpractice.com হচ্ছে যারা যে কোনো প্রকার ভোকাবুলারি বেসড এক্সাম ফেস করবে সামনে, মেডিকেল অ্যাডমিশন হতে পারে, বিবিএ অ্যাডমিশন, এমবিএ অ্যাডমিশন, আইএলস, এসএটি, জিআরই, জিম্যাট, ওদের ভোকাবুলারি শেখার জন্য একটা প্ল্যাটফর্ম, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। ওখানে আমরা 1000টা ফ্ল্যাশ কার্ডস, বাংলা এবং ইংরেজি মিনিং, তারপর হচ্ছে কীভাবে ওটা সেন্টেন্সে ব্যবহার করতে হয়, ওইটার একটা এক্সাম, কীভাবে মিনিংয়ের সাথে ওয়ার্ড ম্যাচ করতে হয় ওইটার এক্সাম, সব কিছু থাকবে। সো চেক ইট আউট। যেহেতু আমরা মাত্র লঞ্চ করেছি, 1 সপ্তাহের মধ্যে 1000-এর বেশি মানুষ এটা ইউজ করা শুরু করে দিয়েছে। একটা লুক্রেটিভ স্টুডেন্ট ডিসকাউন্ট থাকবে ফর লিমিটেড টাইম, সো চেক ইট আউট। আচ্ছা আপু, তো তুমি বলতেছিলে যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স খুবই ইম্পর্ট্যান্ট, তুমি কি তোমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স নিয়ে একটু কথা বলতে পারবা এবং এই অ্যাঙ্গেলটা দেখাও যে মাত্র ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করে একটা চাকরি শুরু করলো, তার যদি স্বপ্ন থাকে একটা টপ এমবিএ প্রোগ্রামে চান্স পাবে, তার প্রফেশনাল এক্সপিরিয়েন্সে তার কি কি মাথায় রাখা উচিত? আচ্ছা, সো ফার্স্ট থিংস ফার্স্ট, সবার নেসেসারিলি অনেক অপশন থাকবে না, কারো হয়তো একটাই অফার থাকবে, কারো হয়তো 5টা অফার থাকবে, ডাজন্ট ম্যাটার। বেশি স্ট্রেস না নিয়ে যেটা ওয়ার্কস আউট, গো ফর দ্যাট, এটা আমার সাজেশন। বিকজ আমরা যেখানেই জয়েন করি না কেন, হয়তো সুযোগ হওয়া উচিত, সেই একটা লিমিটেড পজিশনে থাকার পরেও হয়তো কোনো একটা প্রজেক্ট আমি নিলাম বা কোনো একটা ইনিশিয়েটিভ হয়তো আমি নিলাম যেখানে আই ক্যান স্টিল শো মাই স্ট্রেংথস। হ্যাঁ, সো ফার্স্ট থিংস ফার্স্ট এটা বলছি বিকজ আই হ্যাভ সিন যে স্টুডেন্টরা গ্র্যাজুয়েট করার পরে নিজের উপর অনেক স্ট্রেস নেয় যে আমার একটা টপ মাল্টিন্যাশনালি জয়েন করতে হবে বা আমার একটা টেক এক্সপিরিয়েন্সে হতে হবে, ভালো জায়গা না হলে হবে না, বেতন এত হতে হবে। ইটস অলরেডি ভেরি ডিফিকাল্ট, ইটস ডিফিকাল্ট অ্যাজ ইজ, সো ডোন্ট টেক টু মাচ প্রেশার। দ্যাট বিং সেড, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, I joined Unilever. আচ্ছা। Right out of graduation, I would say I was very lucky that I got to start my career with an organization like that for multiple reasons. First of all, Unilever খুবই সুন্দর করে প্ল্যান করে careers for people who join. I was part of the management trainee program, and I had the opportunity to go on multiple stints. সেটা সেলসে হোক, মার্কেটিং, P&L management, brand management হোক, সো সেটা খুবই ভালো ছিল।
At the same time, I would say I was lucky কারণ ইউনিলিভারে I met অনেক মানুষজন who were very inspiring. সো আমার হয়তো সবসময় একটা স্বপ্ন ছিল যে কোনো একটা সময় ভালো স্কুলে যাব, কিন্তু আমি অ্যাকচুয়ালি ইউনিলিভারে আমার কলিগসদের দেখার পরে রিয়েলাইজ যে এটা খুব ফারফেচেড কোনো ড্রিম না, এটা অ্যাকচুয়ালি পসিবিলিটি, বিকজ আমার কলিগগুলো লেফট অ্যান্ড রাইট টপ স্কুলসে যাচ্ছিল। সো আই ওয়াজ লাইক ও ওরা পারছে, সিমিলার প্রোফাইল, আমিও হয়তো পারবো। অ্যান্ড দেন আই টুক আপ দ্য GMAT অ্যান্ড GMAT ওয়াজ আ লট অফ ফান। সো তারপর দ্য রেস্ট ইজ এবং রিসেন্টলি আমরা অনেক দেখছি এরকম ইউনিলিভার, BAT, বিকাশ, এরকম অনেক ভালো ভালো কোম্পানি থেকে এখানে যত ভালো ইউনিভার্সিটি আছে বলা যায়, হার্ভার্ড, ইয়েল, MIT, ওয়ার্টন, সব জায়গায় বাংলাদেশি ওখানে ডিগ্রি কমপ্লিট করে ওখানের জব এক্সপিরিয়েন্স নিয়ে সব ইউনিভার্সিটি চান্স পাচ্ছে। সেসব এনভায়রনমেন্টে থাকলে হয়তো বা ইন্সপিরেশন বেশি পাওয়া যায়, বাট এটা মানে না যে ওই এনভায়রনমেন্টে না থাকলে আপনি আপনার কাজে ইম্প্যাক্ট দেখিয়ে আসতে পারবেন। এক্স্যাক্টলি, সাচ এ গুড পয়েন্ট সিয়াম, থ্যাঙ্কস ফর ব্রিং দ্যাট আপ। অলসো আরেকটা ট্রেন্ড আমি খেয়াল করেছি, যেটা এখন আগে যেমন সে 8-9 years ago হয়তো লিমিটেড কিছু মাল্টিন্যাশনালস ছিল যারা ফ্রেশ গ্র্যাড ওই হাতে কোনো কয়েকটাকে টার্গেট করতো, কিন্তু এখন কিন্তু একটা ট্রেন্ড খেয়াল করছি যে স্টুডেন্টসরা অনেকেই গ্র্যাজুয়েট করে টেকে যেতে যাচ্ছে ইমিডিয়েটলি, উইচ ইজ আই থিঙ্ক আ প্রিটি স্মার্ট মুভ। কারণ আমি নিজের কথা যদি বলি, আমি MBA করতে এসেছি বিকজ আমি ইভেন্চুয়ালি টেকে যেতে চাই। আমার টেক এক্সপিরিয়েন্স থাকলে আমি আরো একটু কনফিডেন্ট হতাম। আচ্ছা, হ্যাঁ। সো দ্য ফ্যাক্ট দ্যাট অনেকে হয়তো কমস অতটা প্রায়োরিটাইজ করছে না, ইনস্টেড ওই টেক এক্সপিরিয়েন্সটা প্রায়োরিটাইজ করছে এবং টেক টার্গেট করে টেক কোম্পানিজে যাচ্ছে, আই থিঙ্ক দ্যাটস রিয়েলি স্মার্ট মুভ। সো হোয়াটস ওয়ান্ডারফুল ইজ দ্যাট উই ক্যান সি আপ অ্যান্ড কামিং অনেক টেক স্টার্টআপস হচ্ছে বাংলাদেশে, রাইট? So I think that really gives a good opportunity অনেকের জন্য। Could you talk about তুমি কিরকম প্রজেক্টস এর লিডারশিপ নিয়েছিলে ইউনিলিভারে এবং কি লেভেলের প্রজেক্টস এর লিডারশিপ সুন্দর দেখায় অ্যাপ্লিকেশনের জন্য? Of course. So আমি প্রথম যখন জয়েন করি, আমাদের ব্যাচ আর কাইন্ড অফ তার আগের ব্যাচ থেকে ইউনিলিভার একটা এক্সপেরিমেন্ট শুরু করে যে আমরা এখন থেকে সেলস দিয়ে শুরু করবো ম্যানেজমেন্ট ট্রেনিংদের। আচ্ছা। সো ওটা ইনিশিয়ালি একটু ইন্টিমিডিয়েটিং ছিল, বিকজ ঢোকার সাথে সাথে আমাকে বলা হলো যে প্যাক ইউর ব্যাগস, উই আর সেন্ডিং ইউ টু রুরাল বাংলাদেশ। ওইটা আমার জন্য ইন্টিমিডিয়েটিং ছিল, বিকজ আমি আসলে একটু শেল্টার্ড হয়ে বড় হয়েছি। সো প্রথমে একটু ভয় পাই, যাওয়ার পরে অ্যান্ড আই শুড মেনশন যে আই ওয়াজ সেন্ট টু আ হাইপার কনজারভেটিভ পার্ট অফ বাংলাদেশ, রাইট? চিটাগংয়ে মুভ করে আমি, যেটা বেশ কনজারভেটিভ। অলমোস্ট 1.5 বছর ছিলাম ওখানে, এবং আমার রেসপন্সিবিলিটি ছিল টু লিড আ টিম অফ 100 সেলস অফিসার্স যাদের আগে কখনো ফিমেল বস ছিল না। আচ্ছা। এবং তাদের কারো কারো ডেকেডস অফ সেলস এক্সপিরিয়েন্স। সো ইউ ক্যান ইমাজিন অল অফ আ সাডেন দিস লিটল গার্ল হু জাস্ট গ্র্যাজুয়েটেড হ্যাজ বিন সেন্ট হিয়ার টু টেল মি হাউ টু ডু মাই জব। কিভাবে করা লাগবে। অনেকে হয়তো সেটা ডিড নট টেক ওয়েল। সো আমি প্রথমে খুব ইন্টিমিডেটেড ছিলাম, খুবই ভয় পাচ্ছিলাম যে পারবো কিনা। বাট উইথ টাইম, অনেস্টলি এখন লুকিং ব্যাক, আমার তো ওভার দ্য ইয়ার্স, আমি 7.5 years ছিলাম ইউনিলিভারে, এবং ওভার দ্য ইয়ার্স আস্তে আস্তে সিনিয়র হয়েছি, প্রমোটেড হয়েছি, আরও ইন সাম সেন্স হয়তো বিগার রেসপন্সিবিলিটিস নিয়েছি। বাট আই উড সে দ্যাট সেলস এক্সপিরিয়েন্স আমার জন্য সবচেয়ে স্টিপ লার্নিং কার্ভটা দেয়। হাঁটাচিড়ি রাঙামাটি খাগড়াছড়ি দেয়, ওই অ্যাডজাস্টমেন্টটা প্রথমে একটু ডন্টিং। তারপর আমি ব্র্যান্ডসে আসি, মার্কেটিংয়ে আসি। আমি কিছুদিন অ্যাক্টিভেশনে ছিলাম, যেখানে মাই জব ওয়াজ টু ক্রাফট, ডেভেলপ, লঞ্চ ডিফারেন্ট অ্যাক্টিভেশন আইডিয়াস। যে কোনো একটা ব্র্যান্ড হয়তো একটা চ্যালেঞ্জ ফেস করছে, এটা কিভাবে কনজিউমারসদের কাছে নিতে পারি, বা ওটা কিভাবে এক্সপিরিয়েন্স করাতে পারি, আচ্ছা, so that brand household penetration goes up or consumption goes up. So ওই সলিউশনগুলো ক্রাফট করা, at the same time on ground execute করা. And then after that I moved to brand management. আমি initially foods and refreshment ক্যাটাগরিটা দেখছিলাম। তাজা চা, লিপটন, রেড লেবেল, লিপটন আমি লঞ্চ করেছি। So that was a really fun experience too. And then finally আমার last role I was managing Lux দেখছিলাম। কি ব্র্যান্ড? Lux. সো টু সামারাইজ, দেখা যাচ্ছে যে যেসব সিচুয়েশন যেটা আনকমফোর্টেবল শুরুর দিকে কিন্তু অনেক গ্রো করা যায়, এরকম সিচুয়েশন খুব ভালো দেখায় রেজুমেতে। বড় ইম্প্যাক্টফুল প্রজেক্ট, রেসপন্সিবিলিটি নেওয়া, টিম লিড করা, একটা অলরেডি এক্সিস্টিং প্রবলেমকে যে ক্রিয়েটিভভাবে সলভ করা যায়, এটাও তারা অ্যাপ্রিসিয়েট করে। সো আপুর ভালো এক্সপিরিয়েন্স ছিল। আপুর এক্সপিরিয়েন্স ছিল 7-7.5 বছরের মতো। অনেকে MBA-তে 5-6 বছর এক্সপিরিয়েন্স নিয়েও টিকে, অনেকে 10 বছর এক্সপিরিয়েন্স নিয়েও টিকে। আমার ফ্রেন্ড আছে যারা 2-3 বছর এক্সপিরিয়েন্স নিয়েও টিকে। আমি কিন্তু আরো আগে আসতাম। I delayed my application COVID-এর কারণে। কারণ ক্যাম্পাসের
মজাটাই তো আলাদা। এক্স্যাক্টলি, কারণ আই হ্যাভ ফ্রেন্ডস যারা হয়তো 2018-2019 এসছে এবং ওদের MBA হাফ করার পর ইট ওয়াজ অনলাইন স্কুল। হ্যাঁ, যেটা Exactly, and I would have absolutely not settled for that. So আমি যাতে on campus in person experience করতে পারি, তাই delete my application. 7.5 years এর experience আসলে লাগে না। তুমি বলছিলে আমি অনলাইন এমবিএ এর জন্য সেটেল করব না, আর এখন তুমি অন ক্যাম্পাস এমবিএ করতেছো। তোমার কাছে কি মনে হয় যে একটা টপ এমবিএ প্রোগ্রামের যে অপরচুনিটি গুলো ওইটা কিভাবে ডিফারেন্ট বা কিভাবে তোমাকে হেল্প করছে তোমার ক্যারিয়ার নেক্সট স্টেপের জন্য? সাধারণত হয়তো টপ স্কুলে একটা ছোট অ্যাডভান্টেজেস, কিছু কোম্পানিজ হয়তো একটু নেটওয়ার্কিং অপরচুনিটিস আমাদের বেশি দেয়, এটা হতে পারে। যেমন টেকের কথা যদি বলি, বিগ ফাইভ দেয়ার অফ ক্যাম্পাসে। লাস্ট উইকে ফর এক্সাম্পল গুগল ওয়াজ হিয়ার, সবার সাথে কথা বলতে যাচ্ছে, বা অনেক নেটওয়ার্কিং প্যানেলস হচ্ছে, অনেক কফি চ্যাটস হচ্ছে, অনেক প্রোগ্রামস অর্গানাইজ করছে আমাদের জন্য, অনেক পার্টিজ অর্গানাইজ করছে আমাদের জন্য, রাইট, জাস্ট টু গেট টু নোস বেটার। সো ওই অ্যাডভান্টেজটা আছে। আমরা একটু বেশি নেটওয়ার্ক করতে পারছি when it comes to consulting companies. ফর এক্সাম্পল MBBর কথা যদি বলি, McKinsey, BCG, Bain ক্যাম্পাসে ফ্রিকুয়েন্টলি ওরা আসে, চেষ্টা করে আগে যদি অনেক ভালো রিসোর্স দেখে নিয়ে নিতে পারে। দ্যাট বিং স্যাড, সব ধরনের স্কুল থেকে মানুষ সব ধরনের কোম্পানিজে যায়। সো এক্স্যাক্টলি। ভিডিও প্লাগ, আমার একটা ছোট ভাই আছে যে বাংলাদেশে আন্ডারগ্র্যাড করেই বিসিজিতে রিমোট চাকরি করছে বাংলাদেশে বসে। সো বিসিজি কি, ম্যানেজমেন্ট কনসাল্টিং কি, ওইটা নিয়ে ওই ভিডিওটা চেক করে দেখতে পারেন। আবু, তুমি ম্যাটেলে এমবিএ ইন্টার্নশিপ করছো, which is the creators behind the Barbie franchise. How was it? ওটা কেমন ছিল? It was amazing, and amazing timing too, because আমার internship ছিল over the summer যখন বারবি মুভিটা রিলিজ হয়। সো আমি অ্যাকচুয়ালি প্রিমিয়ারে গেছি with the Mattel employees. And OG Barbie যাকে বলে, বারবারা হ্যান্ডলার, রুথ হ্যান্ডলার ওয়াজ দ্য ফাউন্ডার, এবং ফাউন্ডারের মেয়ের নাম ছিল বারবারা। বারবারার নামে কিন্তু বারবি টা সে নামায়, রাইট? সো বারবারা হ্যান্ডলার অ্যাটেন্ডেড দ্য প্রিমিয়ার আমাদের সাথে। হাউ অ্যামেজিং ওয়াজ দ্যাট! পুরো অফিস পিঙ্ক ছিল, পুরো লস অ্যাঞ্জেলেস আমার মনে হচ্ছিল ওয়াজ পিঙ্ক ওভার দ্য সামার। So I loved it, and that too because আমি বারবি টিমেই ছিলাম ইন্টার্নশিপের সময়ও। So that was great. আপু, আমি জানি গ্র্যাড স্কুল অ্যাপ্লিকেশনের জন্য রেকমেন্ডেশন লেটার্স খুব ইম্পর্ট্যান্ট। সো যারা এমবিএ অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করছে তারা রেকমেন্ডেশন লেটার কাদের কাছ থেকে নিবে, কি মাথায় রাখা উচিত রেকমেন্ডেশন লেটার চাওয়ার জন্য? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্রোচিং সামওয়ান যে আমাকে খুব ভালো করে চিনে। আচ্ছা, আমাকে চিনে, বা আমার ইন আদার ওয়ার্ডস আমার অ্যাকমপ্লিশমেন্টস, আমার স্ট্রেংথস, ইমপ্রুভমেন্ট এরিয়াস, যার এগুলোর ব্যাপারে ভালো আইডিয়া আছে। সো আমার ক্ষেত্রে যেমন আমার অ্যাপ্লিকেশনস জন্য অ্যাপ্রোচ দুইজন সিনিয়র ফ্রম ওয়ার্ক। একজন ওয়াজ আ সিনিয়র কলিগ যার সাথে আমি ইন দ্য পাস্ট ক্লোজলি কাজ করেছি বেশ কয়েকবার, আরেকজন ওয়াজ মাই ডিরেক্ট সুপারভাইজার তার ইমিডিয়েট আগের রোলেই। সো তাদেরকে সিলেক্ট করার দুইটা কারণ। ফার্স্ট ইজ যেটা মাত্র বললাম, যে দে নিউ মি ভেরি ওয়েল, দে নিউ অ্যাবাউট মাই ট্র্যাক রেকর্ড, অনেক দিন ধরে ইউনিলিভারে আছি, ওখানে আমি কী করেছি না করেছি এগুলো অনেক ভালো করে তারা জানতো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি কমফোর্টেবল ছিলাম তাদেরকে অ্যাপ্রোচ করে, বিকজ আই ফিল লাইক দে ওয়ার লাইক রিয়েল অ্যাডভোকেটস অ্যান্ড ওয়েল উইশার্স আমার। দে ওয়ান্টেড টু সি মি সাকসিড। সো ওরকম মানুষ যখন ইউর এবল টু আইডেন্টিফাই, আই থিঙ্ক ওটা অনেক বড় একটা বেনিফিট। বিকজ আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আই রিমেম্বার আমার রেকমেন্ডেশন লেটার্স তারা লেখার পর আমাকে পাঠানোর কোনো দরকার ছিল না, আমি দেখতে চাইনি, বাট দ্য সেন্ট ইট এনিওয়েজ, যে বাই দ্য ওয়ে আমি কিন্তু এগুলো মেনশন করছি। আমি যখন পড়ি লেটারগুলো, আই ওয়াজ সারপ্রাইজ টু সি এক্সাম্পলস ফ্রম ইভেন 4 or 5 years ago যেগুলো হয়তো আমারও মনে নেই। আমি রিয়েলাইজ করিনি অ্যাট দ্য টাইম যে ও ওয়েট, ওয়াজ দিস ইভেন আ বিগ ডিল? শিওর আমি এটা করেছিলাম, বাট এটা কি খুব ইম্পর্টেন্ট ছিল? বাট তাদের পার্সপেক্টিভ থেকে দেখা, দেম রাইটিং যে ও এটা করেছেন, দিস ওয়াজ আ ট্রু লিডারশিপ মোমেন্ট, that was very humbling, right? And at the same time you really knew যে you picked the right people for your recommendation letters, because তারা এত সুন্দর করে এক্সাম্পলসগুলো মনে রেখেছে এবং এত সুন্দর করে স্টোরিজগুলো লিখে চোখে পানি চলে আসছে দেখে। সো দ্যাটস দ্য থিং, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড পিপল যারা অ্যাডভোকেট করতে পারবে অন ইউর বিহাফ, সুন্দর করে এক্সাম্পলসগুলো দিতে পারবে, স্টোরিগুলো বলতে পারবে, স্ট্রেংথসের ব্যাপারে বলতে পারবে, ইম্প্রুভমেন্ট এরিয়ার ব্যাপারে বলতে পারবে। বাট অফকোর্স আমাদের কমফোর্টেবল হতে হবে ইনাফ যে তাদেরকে আমরা অ্যাপ্রোচ করতে পারছি। ডিরেক্ট সুপারভাইজারের রেকমেন্ডেশন নিতে পারলে ভেরি গুড, যদি না হয় দ্যাটস অলসো ওকে, কিন্তু চেষ্টা করতে হবে একটু সিনিয়র কারো থেকে নিতে পারলে ভালো, অ্যাজ অপোজ টু পিয়ার। বিকজ একটা ফ্রেন্ড যদি আমাকে লিখে দেয় রেকমেন্ডেশন লেটার যে হয়তো সেম লেভেলে আছে, এটা কিন্তু স্কুলস পরে বুঝতে পারে যে অতিরিক্ত সবকিছু ভালো বলছে কেন, প্রবাবলি হয়তো একটু বায়াসড, সাবজেক্টিভ ভিউটা হয়তো দিচ্ছে না, তখন ওই কনসার্নসগুলো থাকে। সো সিনিয়র কাউকে দিয়ে লিখতে পারলে খুবই ভালো।
MIT-র জন্য একটা রেকমেন্ডেশন লেটারই লাগে, সো দ্য পার্সন আর রিপোর্টেড টু আগে উনি আমারটা লিখেন। আচ্ছা, কুইক টিপ দেওয়া হয় যে অনেক সময় যদি অনেক সিনিয়র প্রফেসরের কাছ থেকে চেয়ে থাকি বা হয়তো বা 2-3 বছর আগে কাজ করেছি এখন আর কাজ করছি না, তাদের কাছে রেকমেন্ডেশন লেটার চাওয়ার সময় তারা যখন রাজি হবে তাদেরকে কয়েকটা বুলেট পয়েন্ট দেওয়া তাদেরকে হেল্প করার জন্য। সো তাদেরকে মনে করে দেওয়া যে আপনার আন্ডারে আমি এই 3-4টা প্রজেক্টে কাজ করেছিলাম, এগুলো আমার অ্যাকমপ্লিশমেন্ট ছিল, যাতে তারা যখন আপনাকে নিয়ে গল্পটা লিখবে এটা তাদের জন্য ইজি হয়। সো এই টিপটা আমরা পাই কারণ আপু ফরচুনেট, আপুর সুপারভাইজাররা মনে রাখছে 4-5 বছর, হয়তো অনেক সিনিয়র প্রফেসর মনে নাও রাখতে পারে, রাইট, কারণ তারা অনেকজনের সাথে কাজ করতেছে। সো এই জিনিসটাও মাথায় রাখতে হবে রেকমেন্ডেশন লেটার লেখার সময়। আচ্ছা, বড় কোয়েশ্চেন, এটা হচ্ছে এরকম টপ MBA প্রোগ্রামে আমার জানা মতে খুব একটা স্কলারশিপ থাকে না এবং 2-3 কোটি টাকা খরচ হয়ে যায় একটা MBA প্রোগ্রামের জন্য, রাইট, 2-3 কোটি টাকা। সো বাংলাদেশে একজন রেগুলার অ্যাভারেজ ফ্যামিলির ছাত্রছাত্রী যাদের হয়তো বা পুরা 5-6 বছর কাজ করে জাস্ট কয়েক লাখ টাকা জমা হয়েছে, তারা এটা কিভাবে পে করবে? স্কলারশিপও নেই, বিশাল টাকা। হাউ ডিড ইউ অ্যাপ্রোচ ইট? তোমার আশেপাশের ক্লাসমেটরা কিভাবে অ্যাপ্রোচ করেছে, যদি একটু মানে সিক্রেট শেয়ার করতে। অ্যাবসলিউটলি। সো এখানে খুবই কমন একটা প্র্যাকটিস হচ্ছে লোন নেওয়া। ইউ আর রাইট, স্কলারশিপ লিমিটেড হয় স্পেশালি টপ স্কুলসে। সো আই নো যে বাংলাদেশে সাধারণত আমাদের তো মাইন্ডসেট ওরকম না যে এডুকেশনটাকে ঠিক ইনভেস্টমেন্টের মতো চিন্তা করা বা লোন নিয়ে এডুকেশনের ওটা ফাইন্যান্স করা, এটা তো সাধারণত আমরা ভাবে চিন্তা করি না। সো আমারও ইনিশিয়ালি খুবই চ্যালেঞ্জিং লাগতো প্রথম যখন আই স্টার্টেড ওয়ার্কিং অ্যান্ড আই নিউ যে একটা পয়েন্টে যেতে চাই কিন্তু এত এক্সপেন্সিভ কিভাবে অ্যাফোর্ড করবো। তারপর যেটা হলো ওই সেম কেস, আমি যখন আমার কলিগসদের দেখছিলাম যে সবাই যাচ্ছে এবং সবাই লোন নিয়েই আসছে, তখন দ্যাট গেভ মি স্ট্রেংথ, বিকজ নিশ্চয়ই একটা সলিউশন আছে ডাউন দ্য রোড। সবাই কিভাবে পাচ্ছে, মানে এদেরকে তো আমি চিনি, আমি জানি এদের বাপের এত টাকা নাই, কিভাবে পাচ্ছে। And our Baba was in the military. I also come from a very humble background. So obviously অত টাকা ছিল না যে চোখ বন্ধ করে চিন্তা করতে হবে না। Absolutely. So তারপর I started talking to my senior friends, my colleagues, mentors. এবং যেটা আমরা দেখলাম যে এখানে ভালো স্কুলে আসলে মোটামুটি গ্যারান্টিড যে চাকরি হবে, মোটামুটি গ্যারান্টিড যে চাকরি হবে। সো দ্য প্ল্যান ইজ অলওয়েজ কিছু স্কলারশিপ ম্যানেজ করার চেষ্টা করবো, পেলে ভেরি গুড, অনেক অ্যাকচুয়ালি ভালো স্কলারশিপ পেয়ে যায়। হ্যাঁ, আমি যেমন কিছু স্কলারশিপ পেয়েছি, বাট তারপর দ্যাট ডাজ নট কভার এভরিথিং অ্যান্ড স্লোন ইজ ভেরি এক্সপেন্সিভ। নেক্সট কি করতে হবে? আইল হ্যাভ টু ম্যানেজ এ গুড জব, লোন নিব, আইল গ্র্যাজুয়েট, চাকরি করে আস্তে আস্তে লোনটা পে ব্যাক করব, এবং সবাই ওটাই করছে, অর এট লিস্ট দ্য মেজরিটি। আমি একেবারে ট্রান্সপারেন্টলি বলি, কয়েকটা হিসাব দেই। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে ডিফার চেঞ্জেস। হার্ভার্ড, ওয়ার্টন, MIT এসবে আন্ডারগ্র্যাডে 100% পর্যন্ত স্কলারশিপ থাকে, PhD-তেও 100% পর্যন্ত স্কলারশিপ থাকে, মাস্টার্স MBA-তে ওটা কঠিন হয়ে যায়। সো MBA-তে সাধারণত থাকা খাওয়া সব কিছুর খরচ হলে 2 বছরের জন্য 2-3 কোটি টাকা পড়ে যায়। এখন ধরেন 20-30% আমরা স্কলারশিপে ম্যানেজ করলাম, তাও 3 কোটির মধ্যে, তাও তো এখন 2.5 কোটি টু গো। হয়তো বা 10-15 লাখ আমার 4-5 বছরের চাকরির সেভিংস, তাও 2 কোটির উপর টু গো। প্যারেন্টসের কাছ থেকে হয়তো বা 2-3 লাখ টাকা নিলাম, তাও 2 কোটির বেশি। সো ওই বাকিটুকু মানুষ লোন নেয়। মজার বিষয়টা হচ্ছে যে এইসব টপ MBA প্রোগ্রাম থেকে গ্র্যাজুয়েট করার পর অনেকে 1.5 কোটি 2 কোটি টাকার অ্যানুয়াল স্যালারি প্যাকেজ পায়, যেখান থেকে তারা আস্তে আস্তে কয়েক বছর ধরে লোনটা পে অফ করে দেয়। এবং লোনটা পে অফ করার পর MBA তো তাদের রেজিউমেতে, চাকরি তো তাদের রেজিউমেতে, বাকি ক্যারিয়ার তারা ওই লেভেলেই বা ওর থেকে হায়ার ইনকাম করতে থাকে। সো আপু যেটা বললো যে এডুকেশনকে ইনভেস্টমেন্ট হিসাবে চিন্তা করা, ওই অঙ্কটা কিন্তু মিলে যায় এবং অঙ্কটা অনেক প্রফিটেবল হয় যে লোনটা পে করে দেওয়ার জন্য। সো মানে গেস্টদের হয়তো একটু লজ্জা লাগতে পারে, আমি একেবারে ট্রান্সপারেন্টলি বলে দিলাম যারা প্ল্যান করতেছে তাদের জন্য। নো, অ্যাবসলিউটলি, এন্ড থ্যাংক ইউ ফর সেইং দ্যাট। অ্যান্ড আই সোয়ার, আমিও প্রথম খুবই ভয় পেতাম চিন্তা করে যে কিভাবে অ্যাফোর্ড করবো, আমি তো চিন্তাও করতে পারি না জীবনে এত টাকা থেকে যত টাকা আমার এখানে দিতে হবে। কিন্তু তারপর যেটা দেখলাম যে আসলে ইট পেজ অফ, স্পেশালি ভালো স্কুলে আসলে। সব স্কুলে আই এম শিওর মেবি দ্যাট উইল বি দ্য কেস, কিন্তু একটু চেষ্টা করতে পারি আমরা ভালো স্কুলে আসার, যাতে অন্তত জবটা মোটামুটি একটু গ্যারান্টিড থাকে, রাইট? এটা টপ 10 স্কুল হতে হবে না, টপ 5 হতে হবে না, ইভেন ফর Tier 2 স্কুলসও কিন্তু জব অপরচুনিটিস ভালোই আছে। এখন যদি ইকোনমি একটু ডিফিকাল্ট,
একটু কঠিন সময় যাচ্ছে আমাদের, বাট হোপফুলি ইট ইমপ্রুভস অ্যাগেন। অ্যান্ড হ্যাঁ, একবার জব ম্যানেজ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে লোনটা পে ব্যাক করা সম্ভব। আমরা হয়তো ওটা করে অভ্যস্ত না, দেশে ওটা দেখে অভ্যস্ত না, এখানে ইটস রিয়েলি আ কমন প্র্যাকটিস। পে অফ করে এখন তারা মানে কি ওই MBA এর বা মাস্টার্স এর বেনিফিটটা পেয়ে যাচ্ছে। Exactly. And honestly, I had bigger scholarships from a couple of other schools. যেমন আমার বার্কলি থেকে কিন্তু স্কলারশিপ আর একটু বড় ছিল। সো হয়তো তখন আমার মনে হচ্ছিল যে because I really like Berkeley as well. হ্যাঁ অনেক ভালো। যে would that make more sense? কিন্তু তারপর I decided যে you know what, লোন যখন নিচ্ছি I really wanted to come to Sloan. আরেকটু বড় লোনই না নিলাম। তুমি আন্ডারগ্রেডে পড়তেছো বা আন্ডারগ্রেড শেষ হয়ে চাকরি করতেছো, কখনো মনে হয়েছে কোনো একটা ফেলিয়ারের পর যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, বা এরকম কি কখনো খুব লো পয়েন্ট ছিল যেখানে মনে হয়েছিল আর এইসব ইউনিভার্সিটি আমাকে দিয়ে কিছু হবে না? অ্যাবসলিউটলি। আচ্ছা, আমার A-levels রেজাল্টস কিন্তু খুবই খারাপ। আচ্ছা। So another reason কেন I took it so hard is because আমি কখনোই খারাপ স্টুডেন্ট ছিলাম না honestly, হ্যাঁ। সো আমার ফ্যামিলিতে পড়াশোনা খুবই সিরিয়াসলি নেওয়া হয়। ছোটবেলা থেকে I grew up with that same mindset. O-levels এর সময় I got the Delhi Star Awards, everything was fine. A-levels এর সময় I was going through some personal issues, কিছু হেলথ কনসার্ন ছিল, ছোট ছিলাম, একটু বেশি ভয় পেয়ে যাই। But for whatever reasons, our A-levels results were actually pretty bad. AS ভালো ছিল, A2 তে almost fail, and overall AS এর জন্য বেঁচে যাই। Aggregate হয়তো results মানে I did not fail, but I nearly failed. So it was pretty bad. ওই সময়টাতে I remember I did not think I could recover from that. Because বাংলাদেশে তো high school, college, SSC, HSC, O-levels, A-levels, it's such a big deal. As if ওটাই rest of your life জীবনটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন কি হবে? আমার মনে আছে যে অলমোস্ট 2 মাসের জন্য আমি বাসা থেকে বের হতে চাইতাম না, because I was so embarrassed to show my face to my friends. যে ওরা তো ভালো করলো আর আমি how did I end up here? এত তো খারাপ স্টুডেন্ট ছিলাম, এটা কিভাবে হলো? ফর্চুনেটলি আমি আন্ডারগ্র্যাডের সময়ও ইউএসএতে অ্যাপ্লাই করি, এখানে O-levels রেজাল্টস ম্যাটার্ড মোর, SAT ম্যাটার্ড মোর। অ্যান্ড আমি যখন অ্যাপ্লাই করি আমার মা আমাকে কয়েকটা কন্ডিশন দিয়ে দেয় যে তুমি এই সিটিতেই যেতে পারবা, তোমার আন্টার আশেপাশে হতে হবে, দিজ আর ইয়োর অপশনস। সো লিমিটেড অপশনস ছিল আমার। I applied to those and I got into all those schools. And that's when I realized আরো বেশি যে হ্যাঁ যে you know what, O-levels is good enough. একটা সাকসেসের পর কনফিডেন্স আসে, একটা ছোট একটা সাকসেসের পর কনফিডেন্সটা আসে। And this is also an important lesson. এখানে কিন্তু when you apply to schools, একটা mistake is not the deal breaker. হ্যাঁ, this is so important. এক সাইড খারাপ থাকলে যে শেষ এরকম না, আরো অনেক সাইড আছে, রাইট? এন্ড SSO থ্রু দে লেট ইউ এক্সপ্লেইন যে এই একটা চ্যালেঞ্জ ফেস করেছিলাম, দিস ইজ মাই প্ল্যান, দিস ইজ হাউ আই এম রিকভারিং ফ্রম ইট, বাট অথবা এটা আমার প্যাশন, এভাবে রিকভার করার চেষ্টা করছি, এইটা ফিউচারে করতে চাই। বাংলাদেশে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট, খুবই স্ট্রাকচারড একটা অ্যাডমিশনস প্রসেস যেখানে হয়তো একটাই রিটেন পরীক্ষা, ইটস অল অর নাথিং, দ্যাট ইজ ইট, ইউ ইদার কোয়ালিফাই ফর ইট অর ইউ ডোন্ট, এবং এইটা আরো স্ট্রেসফুল করে দেয় স্টুডেন্টদের জন্য। আই থিঙ্ক দ্যাটস আ বিগ চ্যালেঞ্জ, রাইট? সো আমার ওই সময়টাতে আই রিমেম্বার দেশের এনভায়রনমেন্ট নর্মস চিন্তা করে আমি খুবই স্ট্রেস ছিলাম, অ্যান্ড আই ডিড নট থিঙ্ক আই কুড রিকভার ফ্রম দ্যাট। আচ্ছা, A-levels এর পর তারপর আস্তে আস্তে আমার একটা ফ্রেন্ড একদিন আমাকে ফোন করে বলে, হিজ নেমস অমি, ও ফোন করে ভরত বকর বলছে তুমি এরকম ডুব মারলে কেন, উই ডোন্ট সি ইউ এনিমোর। And then I started getting out. হ্যাঁ, and আস্তে আস্তে got over it. তারপর তো with time, with university, with work, আস্তে আস্তে the confidence came back. But I think আমার টপ স্কুলে যাওয়ার ইচ্ছাটা is probably also connected to this. I felt like I had to redeem myself. Oh হ্যাঁ, আমার হিরোর স্টোরি। হ্যাঁ, আমার ভালো কোথাও যেতেই হবে, আদারওয়াইজ মানে নিজের জন্যই কঠিন ছিল ওটা মেনে নেওয়া। তুমি যে MBA এর জন্য অ্যাপ্লাই করেছো, তোমার কি IELTS, TOEFL এসব লেগেছিল? সো অনেক স্কুলসে দরকার হয়, অনেক স্কুলসে I think there are alternatives. For example, I remember Berkeley application আমাকে বলে যে আমার কলেজের কমিউনিকেশন যদি ইংলিশে হয়ে থাকে তাহলে আমার জাস্ট একটা ফর্মাল লেটার দিতে হবে from a school confirming that, তাহলে আমার IELTS লাগবে না। By college she means undergrad. Exactly, হ্যাঁ, undergrad. সো এরকম যদি অন্যভাবে দেখাতে পারি যে আমার ইংলিশ রিকোয়ারমেন্ট, ওটা নিয়ে কোনো ডাউট নেই, আই উইল নট স্ট্রাগল এখানে এসে ইংলিশে কমিউনিকেট করতে, দ্যাট ওয়ার্কস। ফর টাক, ফর স্লোন আমার মনে আছে যে আমার GMAT ভার্বাল স্কোরটা হেল্পড। I had a 96 percentile score, so ওটা ইউজফুল ছিল। মানে I could reason with them যে I should not require to take the IELTS. Okay, যে কোনো মাস্টার্স অ্যাডমিশন বা PhD অ্যাডমিশন খুব বড় কম্পোনেন্ট হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট, SOP। আমি যতটুকু জানি যে এখানে একটা সুন্দর গল্প বলা লাগে।
তোমার গল্পটা কিরকম ছিল? সো এমআইটিটা একটু ডিফারেন্ট ফ্রম দ্য আদার স্কুলস। অন্য স্কুলসে কিছু থিম দিয়ে দেয় অ্যান্ড দেন এসেজ লিখতে হয়, শর্ট টার্ম গোলস জানতে চায়, লং টার্ম গোলস জানতে চায়, টেল মি অ্যাবাউট এ টাইম, কোয়েশ্চেন্স অনেক থাকে। এমআইটির ক্ষেত্রে ইজ জাস্ট এ কভার লেটার, আচ্ছা, যেটা অ্যাকচুয়ালি কিন্তু চ্যালেঞ্জিং বিকজ একটা লিমিটেড ওয়ার্ড কাউন্টের মধ্যে দে অনলি ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর পাস্ট এক্সপিরিয়েন্সেস। আচ্ছা। সো এমআইটি স্লোনের এবং বাকি স্কুলগুলোর অ্যাপ্লিকেশনস বা এসএস এর ডিফারেন্স এইটাই যে বাকি স্কুলগুলো হয়তো ফিউচার অ্যাসপিরেশনস বা লং টার্ম অ্যাসপিরেশনসের ব্যাপারে জানতে চায়, স্লোন ডাজ নট কেয়ার অ্যাবাউট দ্যাট। ওদের কথা হচ্ছে আমরা জানি তুমি এখানে আসার পরে তোমার প্ল্যানস চেঞ্জ হবে, আচ্ছা, সো তোমার প্ল্যানসের ব্যাপারে উই ডোন্ট নিড টু নো। Tell us what you've done so far because তোমার past successes or track record is basically an indication of your future আচ্ছা। success. So ওরা just ওই past accomplishments এর ব্যাপারে জানতে চায়। সো আমার কভার লেটারেও যেমন আই কভার্ড আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আমার লিডারশিপ এক্সপিরিয়েন্স, আচ্ছা। কিছু জিনিস দ্যাট আই এম প্যাশনেট অ্যাবাউট। আমি এক্সট্রা কারিকুলার্স নিয়ে অনেক প্যাশনেট ছিলাম গ্রোয়িং আপ, মিউজিক পছন্দ করতাম, পেন্টিং পছন্দ করতাম, স্পোর্টস পছন্দ করতাম। সবকিছু মেনশন করেছো নাকি কয়েকটা বেশি ফোকাস করেছিল? সো ওগুলো খুবই হালকাভাবে যত ব্রিফলি সম্ভব টাচ করেছি সো দ্যাট আমি প্রফেশনাল অ্যান্ড লিডারশিপ এক্সপিরিয়েন্সকে বেশি জায়গা দিতে পারি। আচ্ছা, সো সো এমআইটির ক্ষেত্রে ইউ জাস্ট টক অ্যাবাউট এতদিন কি করেছি। তুমি যে লিপটন চা রাওয়াইছিল ওটা, Lipton চা। ইটস বিগ ডিল। I don't remember if I wrote about that. আচ্ছা। কিন্তু I'm sure আমি সেলস এক্সপিরিয়েন্সের ব্যাপারে লিখেছিলাম বিকজ অ্যাজ আই সেড যে আমার জন্য ওটা খুবই একটা স্টিপ লার্নিং কার্ভ ছিল। ওকে, সো আপু যারা যারা এখন আন্ডারগ্রেডে আছে বা হচ্ছে চাকরির কেবল শুরুতে, তাদের হাতে কয়েক বছর আছে, তারা কি এখন প্ল্যান করতে পারে এমবিএ এর জন্য? যদি করে কিভাবে করবে, কিভাবে তারা এই যাত্রায় এগিয়ে যেতে পারবে? অফকোর্স। সো জিমেটটা তো একটু সময় নেয়, ওটা আগে থেকে ফ্যামিলিয়ার হতে পারলে ভেরি গুড। অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু ইনিশিয়েটিভস যেমন যে কোনো ভলান্টারি কাজ যদি কেউ করে কোনো একটা এনজিওর সাথে, ফর এক্সাম্পল কোনো ওয়ান্স অ্যাগেন ডিআই রিলেটেড কাজ, ডাইভার্সিটি ইকুইটি অ্যান্ড ইনক্লুশন, যেখানে হয়তো একটা আন্ডার প্রিভিলেজড গ্রুপকে আমি সাহায্য করছি কোনোভাবে, এটা জাস্ট দেখানোর জন্য না। আমি জানি আমরা অনেক এগুলো করতে চাই, হয়তো অনেক সময় বুঝতে পারি না কিভাবে করতে পারি, কোন এনজিওর থ্রু আমি ওটা হয়তো করতে পারবো। এখন বাংলাদেশে কিন্তু অনেক এনজিওস আছে যারা এরকম ভলান্টিয়ার্স খুঁজে। হ্যাঁ, সো এরকম কিছু এক্সপিরিয়েন্স না অ্যাপ্লিকেশনটা আই থিঙ্ক আর একটু স্ট্রং করে। সেটা আমি ভলান্টিয়ারও করতে পারি, নিজের কোনো ইনিশিয়েটিভও হয়ে থাকতে পারে, অ্যান্ড দ্যাট শোজ লিডারশিপ পোটেনশিয়াল, রাইট? যে দিস ইজ অ্যান এন্টারপ্রাইজিং ইন্ডিভিজুয়াল বাট দিস ইজ সামবডি উইথ লিডারশিপ কোয়ালিটিস। সো আই থিঙ্ক দোজ আর সাম থিংস যেগুলো আন্ডার গ্র্যাডের সময় ইউ ক্যান গেট ইনভলভড ইন। ক্লাব অ্যাক্টিভিটিস অনেক রকমের থাকে সব স্কুলসে, ওগুলো করতে পারলে ভেরি গুড। অ্যান্ড অফকোর্স এনিথিং দ্যাট শোজ ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি is extremely useful. হোপফুলি এটা যারা যারা টপ ইউনিভার্সিটিতে বা বিদেশে এমবিএতে চান্স পেতে চায়, স্পেসিফিকলি ইউএসএ, এটা তাদের জন্য হেল্পফুল ছিল। যেই ব্যাকগ্রাউন্ড থেকে হোক না কেন, এই গল্প থেকে তারা অনেক কিছু শিখতে পারবে। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছে, আন্ডারগ্র্যাড নিয়ে, পোস্ট গ্র্যাড নিয়ে আমার আলাদা আলাদা প্লে লিস্ট আছে, যেখানে আমি পিএইচডির জার্নি কভার করেছি, যেখানে আমি অন্য সাবজেক্টে মাস্টার্সের জার্নি কভার করেছি ইউকেতে, ইউএসএতে। সো ওগুলো চেক আউট করে দেখতে পারেন।